বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার সহকর্মী বৃন্দ, সুধীবৃন্দ এবং আশ্রম প্রকল্পে যারা গৃহ পাবেন উপকারভোগী, আমার প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। 25 বর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীন মানুষ তাদের একটু মাথা গোঁজার ঠাঁই, অর্থাৎ একটু গৃহ নির্মাণ, জমি এবং গৃহ নির্মাণ এর যে উদ্বোধন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি বরং শ্রদ্ধাভাবে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাংলাদেশের শোষিত বঞ্চিত মানুষ, নিপীড়িত নির্যাতিত মানুষ, সেই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন এবং তার সারাটা জীবন তিনি সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচারও সহ্য করেছেন। কিন্তু তাঁর জীবনে একটাই স্বপ্ন ছিল, বাংলাদেশের মানুষ ঘর পাবে, খাদ্য পাবে, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা পাবে, অর্থাৎ একটা উন্নত জীবন পাবে। সেই আকাঙ্ক্ষা নিয়ে, সেই আদর্শ নিয়েই তিনি সারাটা জীবন সংগ্রাম করেছেন এবং তার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কাজে আজকের দিন আমি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যারা অনেক ত্যাগ স্বীকার করেছেন, তাদের সকলের প্রতি আমাদের জাতীয় চার নেতা, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন সহ আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছে, আজকের দিনে সবার কথাই আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। বাবা মা ভাই সব হারিয়েছিলাম একদিন 15 আগস্ট। আমরা 2টি বোন বিদেশের মাটিতে নিঃস্ব রিক্ত হয়েছিলাম। মিলিটারি ডিক্টেটর ক্ষমতা দখল করেছিল, আমাদের আসতে দেয়নি। 6টি বছর প্রবাসে কাটাই। বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে সভানেত্রী নির্বাচিত করে। বাংলাদেশের জনগণ তাদের উপর ভরসা করে আমি দেশে ফিরে আসি। অনেক বাধা অতিক্রম করে আমাকে আসতে হয়েছে। এবার সারা বাংলাদেশ আমি ঘুরি, কারণ যখন সবাইকে হারালাম, আমরা তো আমাদের আপনজন হারালাম, কিন্তু বাংলাদেশের মানুষ কি হারিয়েছিল? তাদের যে বেঁচে থাকার স্বপ্ন, তাদের যে উন্নত জীবনের স্বপ্ন, তাদের জীবনের মৌলিক চাহিদাগুলি পূরণ করবার যে স্বপ্ন, সেই স্বপ্নই হারিয়ে গিয়েছিল। যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই আদর্শটাই সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। যারা ক্ষমতা এসেছিল, ক্ষমতা তাদের কাছে ভোগের বস্তু ছিল, জনগণের কল্যাণে তারা কাজ করতে আসেনি। কিন্তু আমি জানি, বড় সন্তান হিসেবে বাবার পাশে থেকে থেকে দেশের মানুষের জন্য তার যে অনুভূতি এবং তার যে স্বপ্ন এবং তিনি কী করতে চাইতেন, প্রত্যেকটা গ্রামকে তিনি সুন্দরভাবে সাজাতে চেয়েছেন, কিন্তু সেই সুযোগটা তাকে আর দেওয়া হয়নি। ঘাতকের নির্মম বলে 15 আগস্ট শুধু বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকেই না, আমাদের গোটা পরিবারে যারা উপস্থিত সবাইকেই তো নির্মমভাবে হত্যা। দুর্ভিক্ষ পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় মানুষের সেবা করে, মানুষের পাশে থাকে। আর সেই সাথে তো আমাদের প্রতিজ্ঞা ছিল যে যখন আমরা সরকার গঠন করব, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য যা যা কাজ করে এবং মৌলিক চাহিদাগুলি পূরণ করবার যে কাজ আমরা করব। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে সংবিধান দিয়েছে, সেই সংবিধানে মানুষের এই মৌলিক চাহিদার কথা বলা আছে। তাদের ঘরের অধিকার, তাদের খাদ্যের অধিকার, তাদের বাসস্থানের অধিকার, তাদের শিক্ষার অধিকার, তাদের চিকিৎসার অধিকার, প্রত্যেকটা অধিকারের কথা তিনি সেখানে বলে গেছেন। কাজে সেই আদর্শ নিয়ে জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই আমাদের যাত্রা শুরু। আজকে আমরা জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই 96 সালে যখন সরকারে আসি, তখন শুরু করেছিলাম। একটা হচ্ছে ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণ, সেই সাথে সাথে গৃহ নির্মাণ করে দেওয়া। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বাংলাদেশ, প্রথম আমরা শুরু করলাম সেন্ট মার্টিন দ্বীপে। 70টি পরিবার একেবারে নিঃস্ব, তাদের কোনো জমিও নেই, কিচ্ছু নেই। আমাদের সেখানে খাস জমি পাওয়া যায়নি। আওয়ামী লীগের একজন নেতা তিনি আমাদেরকে জমি দিলেন। সেখানে যাতায়াত অসুবিধা, তাই আমাদের নৌবাহিনীর উপর দায়িত্ব দিলাম এবং সেই ঘর মোটামুটি আমি
একটু পেন্সিল দিয়ে কেটে দেখালাম যে এইভাবে আমরা ব্যারাক করে দেব এই পরিবারগুলোকে পুনর্বাসন, ও আমরা নাম দিলাম আশ্রয়। পরবর্তীতে আমরা একটা প্রকল্প দিয়ে যাত্রা শুরু করলাম। সে সময় আর্থিক অবস্থা বাংলাদেশের খুব একটা সুবিধা ছিল না। আমরা যখন 96 সালে সরকার গঠন করি, কারণ 75 থেকে 96 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা তো লুটপাটের রাজনীতি করে গেছে, দেশের উন্নয়নের জন্য তাদের কোনো চিন্তাই ছিল না। তো ওই সীমিত আর্থিক সম্পদ নিয়েই আমরা কিন্তু ছিন্নমূল মানুষ, গৃহহারা মানুষ, ভূমিহীন মানুষ তাদের পুনর্বাসনের কাজ শুরু করি। কারণ স্বাধীনতার পর জাতির পিতা এই গুচ্ছগ্রাম নির্মাণের মাধ্যমে ভূমিহীনদের খাস জমি এবং গৃহ নির্মাণের কাজ শুরু করেছিলেন। সেই থেকে যাত্রা শুরু। আর এ পর্যন্ত আমরা এই আশ্রয় প্রকল্পের মাধ্যমে প্রায় 4,42,608টি ভূমিহীন গৃহহীন ছিন্নমূল অসহায় পরিবারকে আমরা গৃহ প্রদান করতে সক্ষম হয়েছে। সেখানে জমি এবং ঘর তৈরি করে দেওয়া হচ্ছে এবং জমির মালিকানা নারী পুরুষ উভয়, স্বামী স্ত্রী দুজনের নামেই সেভাবে করে দেওয়া হয়েছে। তো সেভাবেই আমরা দ্বিতীয়বার যখন সরকারে আসলাম, স্বাভাবিকভাবে আমরা সরকারে এসে আমাদের প্রচেষ্টা ছিল অর্থনৈতিকভাবে বাংলাদেশকে আরও স্বাবলম্বী করা, এবং যখন আমরা সেটা করতে পারলাম আবার আমরা সেই আশ্রয় প্রকল্প বাস্তবায়ন শুরু করলাম। এবং আশ্রয় প্রকল্প 2 নামে আমরা এখন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ শুরু করেছি। সেখানে ইতিমধ্যে 91 সালে ঘূর্ণিঝড়ে যারা সব কিছু হারিয়ে কক্সবাজারে আশ্রয় নিয়েছিল, সেই 4,000-এর উপর পরিবার, তাদেরকে আমরা কক্সবাজারেরই একটা এলাকা স্কুল, সেখানে বহুতল ভবন করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা আমরা শুরু করেছি। ঠিক সেইভাবে ঘূর্ণিঝড়, নদী ভাঙায় যারা ভূমিহীন হচ্ছে, গৃহহীন হচ্ছে, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে ঘরবাড়ি তৈরি করে দেওয়া, এবং প্রতিটি এলাকায় কোনো মানুষ যেন গৃহহীন না থাকে, ভূমিহীন না থাকে, ঠিকানাবিহীন না থাকে, প্রত্যেক মানুষের একটা ঠিকানা করে দেওয়া, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। শুধু আমরা যে আশ্রয় দিয়ে করছি সেটা না, আমাদের ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমেও কিন্তু মানুষের পাশে সবাই দাঁড়াচ্ছে, কাজ করে যাচ্ছে। এবং আমাদের এই কাজে উৎসাহিত হয়ে যেমন আমাদের সচিবরা তারা 7টি বাড়ি করে দিয়েছে আমাদের এরকম ভূমিহীন মানুষকে। তাছাড়া আমাদের বিভিন্ন বাহিনীগুলি, পুলিশ বাহিনী তারা 500টা বাড়ি করে দেবে, এবং অন্যান্য সকলে এবং বেসরকারি খাতে অনেকে এখন এগিয়ে এসেছেন, কেউ জমি দিচ্ছেন, কেউ ঘর করে দিচ্ছেন, টাকা দিচ্ছেন, সহযোগিতা করে যাচ্ছেন। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তাদের ভিতরে যে একটা যে চেতনা জেগেছে, যে না, এই দেশের একটা মানুষ, একটা গৃহহারা মানুষকে একটা ঘর দেওয়া, একটা মানুষ যার ঘর নাই, বাড়ি নেই, ফুটপাতে পড়ে থাকতে হয়, রাস্তার পাশে, রেল লাইনের পাশে বা বিভিন্ন জায়গায় এই ঝড় বৃষ্টি বাদলা সব কিছু মাথায় নিয়ে যাকে জীবনযাপন করতে হয়, সে যখন একটা ঘর পায় তার জীবনটাই বদলে যায়। বাংলাদেশকে জাতিপিতা চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। একটা ঘর যখন পায়, মানুষের ভিতরে যখন যে আনন্দ, তার মুখে যে হাসি, এর থেকে বড় পাওয়া তো আর কিছু না। আমি মনে করি আমার জীবনের থেকে বড় পাওয়া আর কিছু না। তো সেই জন্য আমি সত্যি ধন্যবাদ জানাই যে এই ঘরগুলি নির্মাণে যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং কাজ করে যাচ্ছেন, তাদেরকে যে আমি দেখেছি যে আমরা প্রশাসনের উপরে দায়িত্ব দিয়েছি বা সেনাবাহিনীর উপরে দায়িত্ব দিচ্ছি, যাদের উপরেই দায়িত্ব, বা নৌবাহিনীর উপরে যখন দায়িত্ব দিয়েছি, যাদের উপরেই দায়িত্ব দিচ্ছি, অনেক আন্তরিকতার সাথে তারা কাজ করেছেন, নিজেরা খেটেছেন এবং পারলে নিজেরা আরও কিছু তাদের সহযোগিতা করে দিয়েছেন। এই যে মানুষের জন্য মানুষ, মানুষের জন্য মানুষের কল্যাণে কাজ, এটাই তো সব থেকে বড় কথা। আমরা 96 সালে আর একটা কাজ করেছিলাম, গৃহায় তহবিল, আমরা একটা তহবিল করেছিলাম বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। সেখানে আমরা এনজিওদের 1% মানে সার্ভিস চার্জে তাদেরকে ঋণ দিতাম, যাদের ভিটে আছে সেখানে তারা একটা ঘর করে দেবে, কিন্তু তারা 5%-এর বেশি তাদের কাছ থেকে নিতে পারবে না। সেভাবেও আমরা প্রায় 28,000 পরিবারকে পুনর্বাসন করেছিলাম, বা এর থেকে বেশি টাকা নিয়ে কেউ অনেক সময় যেমন গার্মেন্টস শ্রমিকদের জন্য হোস্টেল করে দিয়েছে, অনেকে অনেক কাজ করে দিয়েছে, সেটা এখন অব্যাহত আছে। এভাবে আমরা, আর তাছাড়া আমরা মানুষকে পুনর্বাসন করে যাচ্ছি। আর আমাদের একটা মনে রাখতে হবে যে আমাদের দেশ তো দুর্যোগ প্রবণ দেশ,
ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন, বন্যা এটা প্রতিনিয়ত হয়ে থাকে। মানুষ অনেক সব ক্ষতিগ্রস্ত হয়, গৃহহারা হয়। তো তাদের পুনর্বাসন, তাদেরকে একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া বা তাদের জীবন জীবিকার পথ করে দেওয়া, এটাই তো আমাদের লক্ষ্য। আমরা লক্ষ্য স্থির করেছি যে বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করব। তো দারিদ্র্যমুক্ত করতে হলে সব থেকে বড় দরকার আমি মনে করি একটা হচ্ছে শিক্ষা। জাতির পিতা প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে মেয়েদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যন্ত তিনি অবৈতনিক করে দিয়ে যান। তা আমরা সেই পদক্ষেপ করি, শিক্ষাকে আমরা গুরুত্ব দিয়েছি। ইউনিয়ন পর্যায় পর্যন্ত 10 বেডের হাসপাতাল করে চিকিৎসা সেবা জনগণের দরকার পৌঁছে দেওয়ার পরিকল্পনা এবং কাজ বাস্তবায়ন শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে একেবারে মানুষের ঘরের দৌড় গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছি এবং 30 প্রকারের ঔষধ আমরা তাদেরকে দিচ্ছি। পাশাপাশি মাতৃত্বকালীন সেবা দেওয়া, মাতৃত্বকালীন ভাতা দেওয়া বা মাতৃদুগ্ধ দানকারী মাকে ভাতার ব্যবস্থা নিয়ে আসা, অর্থাৎ মা এবং শিশু দুজনের স্বাস্থ্য যাতে ভালো থাকে এবং শিশু মৃত্যু মাতৃমৃত্যু হারও আমরা কমাতে পেরেছি। চিকিৎসা সেবা জনগণের কাছে আমরা পৌঁছে দিয়েই মানুষের স্বাভাবিক স্বাস্থ্য যাতে ভালো হয় তার ব্যবস্থা করেছি। 96 সালে প্রথমে আমাদের লক্ষ্য ছিল যে প্রথমে আগে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, চিকিৎসা সেবা দৌড়ে পৌঁছাতে হবে, শিক্ষার ব্যবস্থা করতে হবে। আমরা মায়ের নামে সরাসরি উপবৃত্তির টাকা পৌঁছে দিই স্কুলে বাচ্চাদের পাঠালে। স্কুলে আমরা খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, টিফিনের ব্যবস্থা করছি, স্কুল ফিডিং কর্মসূচি আমরা উদ্যোগে তৈরি করে দিচ্ছি যাতে করে বাচ্চারা স্কুলে থাকে পড়াশোনা করতে পারে, বিনা পয়সায় বই দিচ্ছি, সেভাবে আমরা উৎসাহিত করছি। দ্বিতীয় কথা হচ্ছে ভূমিহীন মানুষ, গৃহহীন মানুষ, তাদের থাকার ব্যবস্থা আমরা আজকে আশ্রয়ের মাধ্যমে এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে আমরা গৃহহীন মানুষকে ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি, যে একটা মানুষ ঘর পাবে, সেই সাথে তাকে কিছু ট্রেনিং দেওয়া হয়, কিছু ঋণ দেওয়া হয়, কিছু নগদ টাকা দেওয়া হয় এবং তাকে খাদ্য সহায়তা দেওয়া হয় যাতে করে সে ভালোভাবে বাঁচতে পারে, কিছু করে খেতে পারে, পর মুখোমুখি না হতে হয়, সেজন্য নিজের জীবনটাকে নিজেই গড়ে তুলতে পারে। বস্তিবাসীরা তার নিজ গ্রামে ফিরে গেলে সেখানেও একটা ফান্ড এবং একটা প্রকল্প আমরা নিয়েছিলাম, ঘরে ফেরা কর্মসূচি। নিজের গ্রামে ফিরে গেলে সেখানে ঘর বাড়ি 6 মাসের জন্য রিজেফের মাধ্যমে বিনা পয়সা খাদ্য ব্যবস্থা করা, তাকে ঋণের ব্যবস্থা করা এবং তার পুনর্বাসনের ব্যবস্থা আমরা করে দেব। এছাড়া আমাদের ঢাকা শহরে যে বস্তিবাসীরা আছে তারা বস্তিতে যে অস্বাস্থ্যকর পরিবেশে থাকে এবং বেশ ভালো টাকা ভাড়া দিয়েই তাদের থাকতে হয়, কিন্তু ভাড়া দিয়েই যখন থাকবে তখন ভালোভাবেই থাকুক। আমরা তাই বস্তিবাসীর জন্য ওই ভাড়ায় থাকার জন্য ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি, তাদের ভাড়া দিয়েই থাকতে হবে। যে টাকা তারা ভাড়া দেয় একটা বস্তি ঘরের জন্য ঠিক সেই টাকাই তারা ভাড়া দেবে, কিন্তু তারা থাকবে একটু ভালো পরিবেশে। সে প্রকল্প আমরা নিয়েছি এবং তা বাস্তবায়ন করেছি। খুব শীঘ্রই আমরা এই পুনর্বাসন শুরু করব। এভাবে সমাজের একেবারে নিম্নস্তরে পড়ে থাকা মানুষগুলি তাদেরকে টেনে তোলা, তাদেরকে মানে অন্তর্ভুক্তি করা মূল জনগণের সাথে, সেটাই আমরা করে যাচ্ছি, এটাই আমাদের লক্ষ্য। অর্থাৎ অর্থনৈতিক নীতিমালায় আমাদের প্রথম কাজ হচ্ছে একবারে গ্রাম পর্যায়ে তৃণমূল মানুষের কাছে পৌঁছে যাওয়া, অর্থ সরবরাহ করা, জীবন জীবিকার ব্যবস্থা করা, তাদের বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্যের ব্যবস্থা করা। এই নীতিমালাটি হচ্ছে আমাদের আওয়ামী লীগের নীতি, এটাই জাতির পিতা আমাদের শিক্ষা দিয়েছেন এবং সেই নীতিমালা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমরা কীভাবে কত প্রকারে মানুষকে সহযোগিতা করে যাচ্ছি এবং যার শুভ ফলটা পাচ্ছে দেশের মানুষ, আমাদের সমাজ, এবং সমাজের একেবারে হয়তো দরিদ্র শ্রেণী তারা কিন্তু আস্তে 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 নিজের পায়ে দাঁড়াতে শিখছে, উঠে আসছে, এবং সেটাই আমাদের লক্ষ্য। যে আমাদের অর্থনৈতিক মূল কথাটাই হচ্ছে একেবারে তৃণমূল মানুষকে তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়ে তাদের জীবনটাকে উন্নত করে দেওয়া। ক্ষমতায় বসে শুধু নিজে খাবো, নিজে ভালো থাকবো, সেটা তো না। ক্ষমতায় থাকা মানে হচ্ছে মানুষের সেবা করার একটা সুযোগ, মানুষের জন্য কিছু করার সুযোগ। মানুষের সেবক হিসেবে যখনই প্রথম সরকার গঠন করেছে এই ঘোষণা দিয়েছিলাম, সে সেবক হিসেবেই নিজেকে আমরা তৈরি করছি এবং সেইভাবে সাহায্য করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত আমরা সরকারের প্রথমবার 5 বছর আর তারপরে দ্বিতীয়বার আজকে আমরা সরকারে আছি, এটা আমাদের একটানা তৃতীয়বার। এর মধ্যে প্রায়
আমরা প্রায় 10 লক্ষের উপর মানুষ ইতিমধ্যে গৃহ নির্মাণ আমরা করে দিতে সক্ষম হয়েছি বা বাসস্থানের সুযোগ সুবিধা পাচ্ছেন, কারণ আমাদের সাথে সাথে আরো অনেকে এগিয়ে আসছেন। আমরা সারা বাংলাদেশে একটা তালিকা করেছিলাম, একটা হচ্ছে একেবারে নিঃস্ব ভূমিহীন তাদের সংখ্যা, আর দুটো মাটি আছে কিন্তু ঘর বাড়ি নাই। 96 সালে আমার লক্ষ্য ছিল যে কোনো মানুষ কুড়ে ঘরে বাস করবে না, একটা টিনের চালা দিলেও দেবো, সেটা আমরা খুব সফলভাবে করতে পেরেছিলাম। আর এখন আমরা সবাইকে একটা আলাদা ঘর দিয়ে দিচ্ছি, সেমি পাকা ঘর, যাতে প্রত্যেকটা মানুষ নিজের মতো করতে পারে। কারণ অর্থনৈতিক যত আমাদের স্বাবলম্বিতা আসবে, আমরা মানুষের যে তত বেশি করতে পারবো, তত বেশি দিতে পারবো। তো আমাদের অর্থনৈতিক নীতিমালা ধীরে ধীরে আমরা যেভাবে উন্নয়নের দিকে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, পাশাপাশি আমরা আমাদের সমস্ত সম্পদগুলি আমরা চেষ্টা করছি সাধারণ মানুষ, তৃণমূল মানুষ তাদের কাছে পৌঁছাতে, তাদের হাতে দিতে এবং তাদের জীবন মান উন্নত করতে। সেটাই আমাদের লক্ষ্য, আমরা সেটাই করে যাচ্ছি। 2020 সাল জাতির পিতার জন্মশতবার্ষিকী আর 2021 সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। আমরা সব মিলে মুজিব বর্ষ উদযাপন করছি এবং আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। জাতির পিতা দেশ স্বাধীন করে গেছেন, আমাদের লক্ষ্য তার সৃষ্ট এই বাংলাদেশ। এই বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। প্রতিটি মানুষ একটা ঠিকানা পাবে, সুন্দরভাবে বাঁচবে, আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। ইতিপূর্বে আমরা এই সেমি পাকা ঘর প্রায় 70,000 কাছাকাছি পরিবারকে আমরা দিতে সক্ষম হয়েছি, কারণ 66,000 আমরা আলাদা ঘর দিয়েছি আর বাকিটা আমরা ব্যারাক করে দিয়েছি। আর আজকে আমরা এখানে দ্বিতীয় পর্যায়ে 53,340টি পরিবারকে 2 শতক খাস জমিতে সেই পাকা ঘর আমরা ভূমিহীন গৃহহীন পরিবারগুলোকে স্থায়ীভাবে বসবাসের জন্য সুযোগ করে দিচ্ছি। আমাদের অনেক মাননীয় সংসদ সদস্য বা সাধারণ মানুষ বা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এবং আর অনেক সমাজের বিভিন্ন মানুষ, তারা কিন্তু এগিয়ে আসছেন। গ্রামে তাদের যে জমি আছে তারা সেই জমি দান করতে চাচ্ছেন, করে দিচ্ছেন, যাতে আমরা তাদের ঘর করতে পারি। তাছাড়া অনেক সময় খাস জমি পাওয়া যায় না, আমরা একটা ফান্ড করেছি, আপনারা জানেন, এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট 75-এর পর আমি ফিরে আসার পরে টাকা পয়সা যতটুকু যে পেয়েছিলাম আমরা সেটা দিয়ে এবং আমরা একটা ট্রাস্ট করি, যেখান থেকে আমরা এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বলতেন যে উনি যা কিছু একটা ট্রাস্ট ফান্ড করে অসহায় মানুষদেরকে সাহায্য করবে, আর তার আওয়ামী লীগের নেতা কর্মী যারা জেল জুলুম অত্যাচার সহ্য করেছে বা তাদের পরিবার, তাদেরকে সাহায্য করবে। আর শিক্ষার জন্য বৃত্তি, আমরা আমাদের ট্রাস্টের মাধ্যমে শিক্ষার জন্য বৃত্তি দিয়ে থাকি প্রায় 1400 থেকে 1500-র মতো। আর তাছাড়া গ্রেনেড হামলা, 21 আগস্টের গ্রেনেড হামলায় যারা আহত বা বিভিন্ন সময় এই বিএনপি আমাদের সন্ত্রাসের দ্বারা যারা আহত নিহত পরিবার, তাদেরকে আমরা সহযোগিতা দিই, মাসহারা দিই, চিকিৎসা টাকা দিই। এছাড়া সমাজের বিভিন্ন দুস্থ লোক যাদের, তাদের দিই। পাশাপাশি আমরা প্রত্যেকটা শ্রেণীর ছেলেমেয়েরা শিক্ষার জন্য তাদের আমরা বৃত্তি দিয়ে থাকি। তো এই ফান্ডে আমাদের বেশ কিছু টাকা, আমরা 5 কোটি টাকা দিয়ে একটা তহবিল করে দিয়েছি, যার মাধ্যমে আমি মনে করি যে গৃহ নির্মাণের জন্য এই তহবিলটা করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে। পাশাপাশি আরো 5 কোটি টাকা দিয়ে করোনা ভাইরাস মোকাবেলার জন্য আমরা একটা করোনা তহবিল গঠন করেছি, সেখানেও আরো 5 কোটি টাকা আমি আমাদের ট্রাস্টের থেকে দিয়েছি। আমি খুব আনন্দিত যে আমরা এই তহবিলটা তৈরি করার পর সমাজের অনেকে এগিয়ে এসেছেন। আমাদের অনেক সরকারি অফিসার থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারাও এগিয়ে এসেছেন এবং সেখানে তারা অনুদান দিচ্ছেন। যেখানে আমরা জমি পাবো না, আমরা এই তহবিল থেকে জমি কিনে দেব, সেখানে আমরা ঘর করে দেব। তাছাড়া আমরা জানি যে প্রতিনিয়ত যেহেতু নদী ভাঙ্গা দেশ আমাদের, এরকম তো গৃহহীন হতেই থাকবে, ভূমিহীন হতেই থাকবে, তাদেরকে সহযোগিতাটা যেন অব্যাহত থাকে। সেই প্রজেক্টে যে টাকা আছে সেটা যেমন আমরা ঘর তৈরি করে দিচ্ছি, কিন্তু জমি কেনার জন্য আমি আলাদা এই ফান্ডটা এবং অন্যান্যভাবে আমরা সহযোগিতার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। এভাবে আমরা চাচ্ছি যে বাংলাদেশের কোনো মানুষ গৃহহারা থাকবে না। যেটা আমি দেশবাসীকে আহ্বান জানাবো যে আপনারাও নিশ্চয়ই অবশ্য দেখবেন
যে কোনো মানুষ যদি গৃহহারা থাকে বা ভূমিহীন থাকে বা এ ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, অবশ্যই সেটা আমাদের জানালে আমরা তাদের জন্য ঘরবাড়ির ব্যবস্থা করে দেব। আমি মনে করি যে অন্তত এটুকু করলে পরে আমার বাবার আত্মাটা তো শান্তি পাবে, তিনি তো খুশি হবে। যাক, আমরা বিভিন্ন উন্নয়ন কাজ করি, সেই উন্নয়ন কাজ করতে যে যাদের আমরা জমি নেই তাদেরকে আমরা ঘরবাড়ি তৈরি করে দিই। যেমন বিদ্যুৎ কেন্দ্র করেছি পায়রাতে, সেখানে আমরা তাদের ঘরবাড়ি করে দিয়েছি। কয়লা খনির যে ওখানে যারা বসবাস করতো ফুলবাড়িতে, সেখানে যেহেতু সেই জমিগুলি একেবারে পানির নিচে চলে গেছে, তাদেরকে আমরা ঘরবাড়ি তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা করে দিচ্ছি। এরকম বিভিন্ন ক্ষেত্রে আমাদের উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে যাদের জমি নেওয়া হচ্ছে তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করে দিচ্ছি। অর্থাৎ কোনো মানুষ যেন একেবারে মানে কষ্ট না থাকে, সেটাই আমাদের লক্ষ্য। তাছাড়া আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের জন্য তাদের আলাদাভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং তাদের জন্য আমরা সেই পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, যেমন আমাদের বরগুনা তালতলিতে একটা বর্মী গ্রাম, সেখানে একটা রাখাইন সম্প্রদায় থাকে, আবার গারো সম্প্রদায় থেকে শুরু করে সাঁওতাল গারো, আমাদের তাঁত শ্রমিক থেকে শুরু করে হিজড়া বেদে, প্রত্যেকের জন্যই কিন্তু আমরা বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। তাদের জীবন মানটা যাতে ভালো হয় সেদিকে ব্যবস্থা নিয়ে এই পদক্ষেপটা নিয়েছি। যাক, আমি আর বেশি কিছু না বলে এটুকু বলবো যে এটাই আমার লক্ষ্য, যে স্বপ্ন নিয়ে জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছেন, তার সৃষ্ট বাংলাদেশে একটি মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। এই নীতি নিয়ে আমরা চলছি, এই নীতি নিয়ে চলবো। শেষ করবার আগে একটা অনুরোধ করব, করোনা ভাইরাস এর প্রভাবটা এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। আমরা টিকা কিনে নিয়ে আসছি, টিকা দেওয়া শুরু করেছি এবং এটা আরো ব্যাপকভাবে করব, আরো আনবো। কিন্তু সকলের কাছে আমার অনুরোধ, স্বাস্থ্য সুরক্ষার নীতিমালাটা মেনে চলা, একটু মাস্ক পরে যাওয়া, হাত ধোয়া, একটু দূরত্ব বজায় রাখা, যেন একজনের দ্বারা আরেকজন সংক্রামিত না হয়, এ ব্যাপারে সবাই একটু সচেতন থাকবেন, সেই অনুরোধটা আমরা জানাচ্ছি। কারণ ইতিমধ্যে অনেকেই আমরা হারিয়েছি, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তাদের সকলেই আত্মার মাগফিরাত কামনা করি, শান্তি কামনা করি। সেই সাথে বলি, যারা আমরা আপনজন হারাতে চাই না, কাজে সবাই যদি একটু স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলেন, আমি মনে করি আপনি নিজে যেমন ভালো থাকবেন, অপরকে ভালো থাকতে সাহায্য করবেন, বা সেটাই করবেন। আমি কথা বলে আমি আমাদের আশ্রমের দ্বিতীয় পর্যায়ে আমরা যে ঘরগুলো আমরা দিচ্ছি, এখানে আমাদের হলো এবারে আমরা দিচ্ছি হলো কত 53,000, হ্যাঁ 53,340টা ঘর। সেই ঘরগুলি আমি যারা পাচ্ছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা সেগুলো একটু সুরক্ষিত রাখবেন। আমি এখানে যারা বিভিন্ন জায়গায় উপস্থিত রয়েছেন, সেখানে উপজেলা প্রান্তে আমাদের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ যারা এখানে উপস্থিত রয়েছে, আমি সবাইকে অনুরোধ করছি যে আমার পক্ষ থেকে আপনারা এই বাড়ির চাবি এবং নাম জারি করা দলিল পত্র থেকে শুরু করে সব তাদের যারা পাবেন তাদের হাতে তুলে দেবেন আমার পক্ষ থেকে। যেহেতু করোনার জন্য যে আসতে পারেনি, তাই আমার পক্ষ থেকে আপনারা বাড়ির দলিল এবং চাবি আপনারা হস্তান্তর করে দেন, আপনাদের অনুরোধ জানাচ্ছি। যারা উপকার পাবে তাদের